করতে হয়েছে আমাকে টিকে থাকার জন্য। সেখান থেকে আমি কিছু সামান্য অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। যারা কিনোট পেপারস প্রেজেন্ট করেছেন সেখানে সুস্পষ্টই তাদের প্রত্যাশার জায়গা একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র তৈরি করতে চান, সুস্পষ্ট এসেছে। এবং আমরা ব্যবসায়ী হিসেবে আমরাও চাই আমাদের দেশে একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে উঠুক। আজকে আপনারা যে সমস্যাটিকে প্রধান হিসেবে নিয়ে এসেছেন দুর্নীতি, আমি অর্থনৈতিক প্রেক্ষাপট থেকে বলবো এটা আমাদের দেশের প্রধান সমস্যা নয়। আমাদের দেশে প্রধান সমস্যা দারিদ্র, পভার্টি। এদেশের 54 বছরে এদেশ স্বাধীন হওয়ার পরে এদেশের অর্ধেক মানুষ এখনো তার একদিনের ইনকাম দিয়ে, তার মাসের যে ইনকাম হয় সেই ইনকাম দিয়ে তার মৌলিক চাহিদা মানবাধিকার পূরণ হয় না। সেই কারণে সে গরিব। এই দরিদ্র মানুষগুলো দরিদ্র হওয়ার পিছনে প্রধান যে কারণ সেটা হলো দুর্নীতি। এই দুর্নীতির কারণে যার যোগ্যতা নেই, অযোগ্য লোককে একজনের অপরচুনিটি আর একজন নিয়ে যায়, এটার নামই হলো দুর্নীতি। সেটা অর্থের বিনিময়ে হোক, তার সাইকোলজিক্যাল নিডের কারণে হোক, তার পারিবারিক নেপোটিজম, ফ্যামিলিজম, যা কিছুই হোক, সে অপরচুনিটিটা ইকুয়াল না হয়ে এটা যখন ব্যক্তি থেকে তার স্বার্থের সাথে সংশ্লিষ্ট হয়ে যায় সেটা হলো দুর্নীতি। এখন দারিদ্র যদি আমাদের দেশের প্রধান সমস্যা হয়, তাহলে আমাদের এখানে দারিদ্র বিমোচন করতে হলে মানুষের হাতে কাজ দিতে হবে। কাজ যদি দিতে চান তাহলে বিনিয়োগ ছাড়া মানুষের কর্মসুযোগ সৃষ্টি করার আর কোনো পথ নেই। তাহলে বিনিয়োগটা আমরা কোথায় করব? কোথায় বিনিয়োগটা করলে আমাদের দেশের প্রধান যে সমস্যা সেই সমস্যাটা দ্রুত সময়ে দূর হবে? আমার সুযোগ হয়েছে কৃষি বিজ্ঞানে পড়াশোনা করার, আমার সুযোগ হয়েছে অর্থনীতিতে পড়াশোনা করার। ফলে বিষয়বস্তু সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেবার আমি চেষ্টা করেছি। আপনারা আজকে এখানে যারা উপস্থিত আছেন সকলেই প্রজ্ঞাবান। আপনাদেরকে নতুন কোনো শব্দ কথা বলার প্রয়োজন হয় না, আমি শুধু হয়তো মনে করিয়ে দিতে পারি। আমাদের বিনিয়োগের জায়গা হলো কৃষি, শিল্প এবং সেবা। এবং আমাদের দেশের বাহিরে আমাদের যে সমস্ত শ্রমিক ভাই অথবা দক্ষ স্কিল লেবার যারা কাজ করে তাদের অর্থ। এখন যদি প্রেক্ষাপট দেখেন, বাংলাদেশের কৃষি খাতটা আমরা স্বয়ংসম্পূর্ণ করতে পারিনি। আমাদের শিল্পে আমরা ডাইভার্সিফাইড ইন্ডাস্ট্রি আমরা করতে পারিনি। এবং আমাদের সেবা খাত অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। অর্থনীতির প্রায় 54 ভাগ অর্থ আসে সেবা খাত থেকে। ছোটখাটো দোকানপাট, বিক্রয় কর্মী, রিক্সাওয়ালা, এই ধরনের পেশাতে আমাদের কর্মসংস্থান সুযোগ হচ্ছে বেশি। আমি বিশ্ববিদ্যালয়ের ছোট ভাইকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের কথাগুলো ভালো লাগছে। আসলে জ্ঞান কিন্তু বই পুস্তক থেকে আসে না, জ্ঞান কিন্তু অন্য জিনিস। যীশু খ্রিস্টের জন্মেরও 400 বছর আগে, তখন কিন্তু সক্রেটিস যখন জন্ম নেয় তখন কিন্তু আপনার কোনো সাবজেক্ট ছিল না, দর্শন ছিল। এই যে আপনি যেমন আপনার সহকর্মীদের মিটিং এর মাঝখানে আরেকজনকে বুঝাচ্ছেন, ওইভাবেই মানে জ্ঞানের জায়গাটা ওখানে, কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। এবং সক্রেটিস ছিল অ্যাথেন্সে। আমি একটু বলি, যেহেতু আপনি মিটিং থেকে একটু বাইরে গেছেন, আমি একটু বলি, অল্প সময় শেষ করবো, বেশি সময় ধৈর্য ধারণ করবো। মাননীয় প্রধান অতিথির বক্তব্য শোনার জন্যই আমি এসেছি। সক্রেটিস কথা বলতো না, সে দাঁত মাজতো না, চুল কাটতো না, পোশাকের কোনো ঠিক ছিল না, রাস্তার মোড়ে মোড়ে মানুষের কথা শুনত। তিনি দেখতেন যে মানুষ কত ভুল কথা বলে। তারপর তিনি আস্তে আস্তে বলা শুরু করলেন যে অমুক যে এটা বলেছে, এটা যদি সত্য হয় তুমুকের কথা সঠিক নয়।
এইভাবে সমাজের যুবক শ্রেণী যারা, তারা সক্রেটিসের মোহে আকৃষ্ট হল। তারপরে তখনকার সমাজ ব্যবস্থায় ধর্মযাজকরাই রাষ্ট্র পরিচালনা করে এবং মসজিদ ভিত্তিক, গির্জা ভিত্তিক এই ধরনের সমাজ ব্যবস্থাপনা ছিল। তারপরের ইতিহাস আপনারা জানেন। সুতরাং দর্শনটা যদি জানা যায়, যার সাথে লেখাপড়ার কোনো সম্পর্ক নেই। জ্ঞান হলো অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড ইন্টার রিলেটেড ফ্যাক্টরস। কোনটার সাথে কোনটা জোড়া দিয়ে কি হয় এটা বোঝার ক্ষমতাটাই হলো জ্ঞান। এর সাথে কোনো বিদ্যা বুদ্ধির কোনো সম্পর্ক নাই। লেখাপড়া থাকলে আপনার কনসেপচুয়াল নলেজ, ডায়াগনস্টিক নলেজ হয়তো বৃদ্ধি পেতে পারে, কিন্তু জ্ঞানের সন্ধান হয়তো নাও পেতে পারে। সক্রেটিসের যে ছাত্র ছিল প্লেটো, তার বাবা ধনী ব্যবসায়ী ছিল, সক্রেটিসের কাছে নিয়ে গেছে। সক্রেটিসের ছাত্র ছিল অ্যারিস্টটল, যারা ডেমোক্রেসির সংজ্ঞা দিয়েছে। সেই সময় পশ্চিমা বিশ্বের যে দর্শন, আজও কিন্তু সক্রেটিসের দর্শনকে অতিক্রম করতে পারছে এমন কোনো দার্শনিক আসেনি। এবং অ্যারিস্টটলের ছাত্র ছিল আলেকজান্ডার, যে সারা বিশ্ব জয় করেছে। যাক, আমি আর ওদিকে যাবো না, ধন্যবাদ, আপনি আমার বক্তব্যে আকৃষ্ট মনোনিবেশ করেছেন। আমি বলি যে আমাদের দেশের যে কৃষি ব্যবস্থাপনা, আপনি যদি একটু সংক্ষেপেই বলি, যাতে আমাদের দেশে আপনি যদি আমেরিকার অর্থনীতি দেখেন, আমেরিকার স্বাধীনতার পরেও সেখানে 95% মানুষের পেশা ছিল কৃষি। এবং তার কলোনিয়াল টাইমের পরে, স্বাধীনতার পরেও, আমেরিকাতে ধরেন 1860 সালের দিকে সিভিল ওয়ারের 4 বছর পরে এসে ওরা সংবিধান এগুলোকে ঠিক করেছে। আপনি আমেরিকার অর্থনীতির দর্শন যদি দেখেন, যে তার ইকোনমিক সিস্টেমটা সুস্পষ্ট বলা আছে যে মার্কেট ইকোনমি এবং পুঁজিবাদ, ক্যাপিটালিজম। আপনি আমাদের দেশের অর্থনীতির দর্শনটা কি? আপনি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাপনায় রেখে দিয়েছেন, যে কারণে আমাদের কৃষি সম্পূর্ণ হয় নাই। আমি ন্যারো ডাউন করতেছি, যেহেতু এই আলোচনা পরেও হবে, এই সমাবেশ যেহেতু আপনারা আয়োজন করেছেন, পরেও হবে। কৃষিতে দেখুন, আমাদের কৃষকের দারিদ্র পরিবর্তন হয় না। আমাদের দেশের শ্রমশক্তির 45% মানুষ কৃষি পেশায় যারা দরিদ্র। এই কৃষি থেকে মাত্র 11% যায় আমাদের জিডিপিতে। তার মানে দেখেন 44 জন মানুষের ইনকাম 11 টাকা, আর বাকি যে 64-66% মানুষের ইনকাম হলো 89 টাকা। তার মানে দরিদ্র গোষ্ঠীটা হলো কৃষিতে। এবং দেখুন কিভাবে দারিদ্র্যের কষাঘাতে নিষ্পেষিত হচ্ছে। কৃষকের উৎপাদনের যে রাসায়নিক ফার্টিলাইজার, 60 লাখ মেট্রিক টন, 60 লাখ মেট্রিক টন ফার্টিলাইজার আমাদের দেশে আমদানি করতে হয়। এবং ফার্টিলাইজার বিদেশি ফ্যাক্টরিকে ভর্তুকি দেওয়া হচ্ছে বলে আমাদের দেশে এখানে বিনিয়োগ হচ্ছে না, গবেষণা হচ্ছে না। টিএসপি ফার্টিলাইজার আমাদের ফ্যাক্টরিতে উৎপাদন করে দেখানো হচ্ছে যে উৎপাদন খরচ বেশি, যে কারণে আমাদেরকে আমদানি করতে হয়। আপনার এটা হলে ডেল্টা। তো আমি তো বুঝাতে পারছি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী যে দেশ, যে দেশের উপর দিয়ে 1300 নদী বয়ে গেছে, সেখানকার মাটি হলো সবচেয়ে। আমি শেষ করতেছি, এখনই শেষ করতেছি। আমাদের দেশের জমি